হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় ফিরে এসেছে একটা পুরনো শব্দ, গণভোট। চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। ইদানিং ফেসবুকের নিউজ ফিড খুললেই দেখবেন হয় হ্যাঁ নয়তো না, মানে এই দুটো শব্দে ফেসবুক রীতিমতো সয়লাভ। কেউ হয়তো শুধু কিবোর্ডে লিখছেন, আবার কেউ কেউ তো গ্রাফিক্স ডিজাইন করে নিজের মতটাকে আরও জোরালোভাবে তুলে ধরছেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎই হ্যাঁ না যুদ্ধের কারণটা কি? আসলে এই যে অনলাইন কিবোর্ড যুদ্ধ, এর পেছনে আছে একটা বাস্তব রাজনৈতিক প্রস্তাব। আর এই প্রস্তাবটাই একটা পুরনো আর বেশ বিতর্কিত বিষয়কে আবার আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে। আচ্ছা, তো চলুন দেখি ঠিক কী কারণে এই গণভোটের দাবিটা আবার নতুন করে সামনে এলো। ব্যাপারটা হলো, জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির মতো কিছু দল জুলাই সনদ নামে একটা দলিলের ওপর গণভোট চাইছে। এই সনদে মূলত দেশের শাসন ব্যবস্থা আর জাতীয় পরিচয় নিয়ে বেশ কিছু সংস্কারের প্রস্তাব আছে। আর এই দাবিটাই কিন্তু এখনকার হ্যাঁ না বিতর্কের একেবারে মূল কারণ। আর এর সাথে যখন বিএনপি সমর্থকদের বিরোধিতা যোগ হয়েছে, তখন পরিস্থিতিটা আরও জমে উঠেছে। তো এত যে কথা হচ্ছে গণভোট নিয়ে, চলুন আগে জেনে নেই এই গণভোট জিনিসটা আসলে কি। দেখুন, সহজ ভাষায় যদি বলি, গণভোট হল এমন একটা ভোট যেখানে জনগণ কোনো নেতা বা দলকে ভোট দেয় না, বরং একটা নির্দিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর দেয়। যেমন ধরুন, একটা নতুন আইন কি চালু করা উচিত, দেশের মানুষ তখন ভোট দিয়ে বলবে হ্যাঁ অথবা না। এই পার্থক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণ নির্বাচনে আমরা কি করি? আমরা আমাদের প্রতিনিধি বা পছন্দের দলকে ভোট দিই, যারা পরে কয়েক বছর আমাদের হয়ে দেশ চালাবে, সিদ্ধান্ত নেবে। কিন্তু গণভোটে ব্যাপারটা একদম সরাসরি। এখানে জনগণই বিচারক। একটা নির্দিষ্ট বিষয়ে চূড়ান্ত রায়টা সরাসরি জনগণই দেয়, হ্যাঁ অথবা না, মাঝখানে আর কেউ নেই। গণভোটের ধারণাটা শুনতে বেশ গণতান্ত্রিক মনে হয়, তাই না? কিন্তু বাংলাদেশে এর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে পুরোটাই বিতর্কে ভরা। বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে ৩ বার। এর মধ্যে প্রথম দুটো গণভোট নিয়ে বিতর্কটা সবচেয়ে বেশি, কারণ ওই দুটো গণভোটই আয়োজন করা হয়েছিল ক্ষমতাসীন শাসকের ক্ষমতাকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে। প্রথম গণভোটের ফলাফলটা ছিল, আচ্ছা, এটাকে চমকে দেওয়ার মতো বললেও কম বলা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের ওপর জনগণের আস্থা আছে কিনা সেটা যাচাই করতে চেয়েছিলেন এই ভোটের মাধ্যমে। আর সরকারিভাবে যে ফলাফল ঘোষণা করা হলো তাতে হ্যাঁ ভোটের পরিমাণ ছিল, একটু মন দিয়ে শুনুন, 98.88%, মানে 98.88%। সংখ্যাটা এতটাই অবিশ্বাস্য যে গবেষকরা বলেন বেশিরভাগ ভোট কেন্দ্র প্রায় ফাঁকাই ছিল, কিন্তু ব্যালট বাক্স সিল মেরে ঠিকই ভরে ফেলা হয়েছিল। দ্বিতীয় গণভোটের গল্পটাও প্রায় একই রকম। আরেকজন সামরিক শাসক, রাষ্ট্রপতি এরশাদ, তার শাসনের প্রতি জনগণের আস্থা আছে কিনা তা জানতে গণভোটের ডাক দেন। আর এবার সরকারিভাবে দেখানো হলো, হ্যাঁ, ভোট পড়েছে 94.11%। সেই একই চিত্র। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ভোট কেন্দ্রগুলোতে মানুষের আনাগোনা তেমন না থাকলেও ব্যালট বাক্সে ভোটের কোনো কমতি ছিল না। এই ফলাফলগুলো কেন একতরফা ছিল? সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর একটা কথাতেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছিলেন, প্রতিদ্বন্দ্বিতা হয় দুটো বাক্সের মধ্যে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে না ভোট পড়ার প্রশ্নই ওঠে না। মানে, যেহেতু সরকারি লোকেরাই ভোটের দায়িত্বে, তাই না বাক্সে ভোট পড়ার সুযোগই ছিল না। তবে ১৯৯১ সালের গণভোটটা ছিল একটু অন্যরকম, একটা ব্যতিক্রম। ওটা কোনো শাসক বা ব্যক্তির ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য ছিল না, বরং দেশের শাসন ব্যবস্থায় একটা বড়সড় পরিবর্তন আনার জন্য হয়েছিল, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে আসার জন্য। আচ্ছা, ইতিহাস তো জানা হলো, চলুন এবার বর্তমানে ফিরে আসি। এখন যে গণভোটের প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা নিয়ে কী ধরনের যুক্তিতর্ক চলছে সেগুলো একটু বিশ্লেষণ করা যাক। এখন নতুন করে গণভোট আয়োজন করতে গেলে বেশ কিছু বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হলো আইনি। ২০১১ সালে সংবিধান সংশোধন করে গণভোটের ব্যবস্থাটাই বাতিল করে দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, জুলাই সনদ নামে যেটার কথা বলা হচ্ছে সেটা একটা ৮৪ দফার দলিল। এতগুলো বিষয়ের উপর মানুষ শুধু একটা হ্যাঁ বা না ভোট দিয়ে কিভাবে নিজের মতামত জানাবে? আর সবশেষে অতীতের ওই অভিজ্ঞতাগুলো, ওগুলো মানুষের মনে এমন একটা অবিশ্বাস তৈরি করে রেখেছে যে পুরো প্রক্রিয়াটা নিয়েই প্রশ্ন ওঠে। এই বাস্তবতার দিকটাই তুলে ধরেছেন আইনজীবী শাহদিন মালিক। তার মতে এই ধরনের দলিলের উপর গণভোট করা মানে বাঁশের মই দিয়ে চাঁদে ওঠার চেষ্টা করা। এটা গণতান্ত্রিকভাবে শুনতে ভালো, কিন্তু বাস্তবে অসম্ভব। মানে ব্যাপারটা শুনতে যত ভালোই লাগুক, প্রায়োগিকভাবে এটা প্রায় অসম্ভব। তাহলে মূল বিতর্কটা কোথায় এসে দাঁড়াচ্ছে? এক পক্ষ বলছে গণভোট হল জনগণের সার্বভৌম ক্ষমতার প্রকাশ, আর আর এক পক্ষ বলছে প্রথমত এর কোনো আইনি ভিত্তি এখন আর নেই, দ্বিতীয়ত এত জটিল একটা সনদের জন্য এই প্রক্রিয়াটা অবাস্তব, আর এতে অতীতের সেই প্রহসনের পুনরাবৃত্তির ঝুঁকিও থেকে যায়। তাহলে সব মিলিয়ে এই বিতর্কটা আমাদের দেশের জন্য একটা মৌলিক প্রশ্ন তৈরি করছে, ভবিষ্যৎ আসলে কোন পথে? দিন শেষে প্রশ্নটা এটাই, গণভোট কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা নতুন পরীক্ষা হতে পারে, নাকি এটা সেই পুরনো ইতিহাসেরই পুনরাবৃত্তি করবে? এই হ্যাঁ আর নায়ের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের পথ। বিষয়টা আসলেই ভাবনার, তাই না?